এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন মেন। এই কথাটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। শিক্ষা হলো সমাজের পিলার, এমন এক পিলার যেটা সারা আমাদের যুব সমাজ শুধু নয়, বাকি সমগ্র জগতে কিন্তু অচল। আজকে আমাদের টাইম লাইনে তারকার এই সেগমেন্টে গেস্ট ডক্টর পরিমল ভট্টাচার্য। নমস্কার। উনি শুধুমাত্র একজন শিক্ষক নন, উনি শুধুমাত্র কনসালটেন্ট সাইকোলজিস্টই নন, কেরিয়ার কাউন্সিলরও বটে। আমরা অভিভূত এবং ধন্য ওনাকে আমাদের আজকে টাইম লাইনে তারকার সেটেপে। নমস্কার, প্রণাম স্যার। স্যার স্যার প্রথমেই আসি যে আপনি তো এত বছর ধরে শিক্ষকতার সাথে সংযুক্ত রয়েছেন, বিভিন্ন ধরনের স্টুডেন্ট আপনি পেয়েছেন। আর আমার যেটা খুব সহজাতভাবে একটা প্রশ্ন সবসময় মনে জাগে যে আমরা স্টুডেন্টরা কিন্তু কখনো টিচারদেরকে ভুলি না, কিন্তু এত ঝাঁকে প্রত্যেক বছর এত স্টুডেন্ট থাকে, স্টুডেন্টদের কিন্তু টিচারদের মনে রাখা একটু কঠিন হয়, কিন্তু টিচারদেরকে স্টুডেন্টরা কিন্তু খুব সযত্নে মনে রেখে দেন। কিন্তু তার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা হয়তো টিচারের মনের মণিকোঠায় স্থান পেয়ে যায়। তো আপনি অ্যাজ আ টিচার প্রথমে দেখেই কি বুঝতে পারেন যে কোন ছাত্র সম্ভাবনাময় বা কোন ছাত্রের মধ্যে কি সম্ভাবনা আছে? অবশ্যই টিচার্স আর মোস্টলি সেনসিটিভ। যদি সেনসিটিভ না হয় টিচার, তাহলে টিচারই হতে হবে না। যখন আমরা বলি এডুকেশনাল পেডাগজি, এই কথা বলার সঙ্গে সঙ্গেই তখন মনে হবে কি ক্লাস ম্যানেজমেন্ট থাকবে এক নম্বর। ক্লাস ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে টিচার ক্লাসে কিভাবে পড়াবে, মেথড, সমস্ত বিষয়টা আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, এটাকে আমরা পেডাগজি বলি। কাজে একজন টিচার তিনি তো কেবলমাত্র ওই ক্লাসে একজন ক্লাস মনিটর, ক্লাস মনিটর করছেন তা তো নয়। তিনি একজন সুপারভাইজার, তিনি একজন ক্লাস ম্যানেজার, তিনি একজন গাইড। শুধু কেরিয়ার গাইড কেন, সমস্ত দিক থেকে গাইড। শুধু গাইড কেন, তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটরও বাড়ছে কখনো কখনো, আবার কখনো কখনো ফেসিলিটেটর। একটা সময় ছিল, আজ থেকে হয়তো 30-35 বছর আগে, যখন ছাত্রছাত্রীরা স্কুলগুলোতে যেত কেন, তখন শুধু ইনফরমেশন গ্যাদারটাই মুখ্য বিষয় ছিল। তখন আমাদের হাতের সামনে এরকম ধরনের টিভি ছিল না, আমাদের এসব তো ল্যাপটপ, তারপরে এখন যেমন মুঠো ফোন, একবারে অ্যান্ড্রয়েড ফোন, ইন্টারনেট সিস্টেম, জেরক্স সিস্টেম কিচ্ছু ছিল না। আমাদের সময় তো যদি একটা অ্যাটেস্টেড করতে হতো, হাতে লিখতে হতো, হাতে লিখে একটা পুরোটা হাতে লিখে অ্যাটেস্ট করতে হতো। তাহলে সেখানে ছাত্রছাত্রীরা স্কুলে যেত মুখ্যত ইনফরমেশন গ্যাদার করতে। কিন্তু বর্তমানে ইনফরমেশনের অনেক সোর্স আছে, তাহলে টিচারের কি প্রয়োজন ফুরিয়ে গেছে? না। সেই চক আর টক যত টেকনোলজি থাকে না কেন, সেখানে টিচারের যে গুরুত্ব, যে রোল এখনো পর্যন্ত আছে। আমরা যদি মডার্ন না হতে পারি, রোল মডার্ন না হতে পারি, আমার ছাত্রছাত্রীদের কিন্তু সে আদর্শে আদর্শায়িত করতে পারবো না। প্রত্যেকটি জীবনে, মানুষের জীবনে মায়ের ভূমিকা এবং শিক্ষক শিক্ষিকার ভূমিকা অতুলনীয়। যে কোনো মানুষ যারা প্রতিষ্ঠিত হয়েছেন যে কোনো ভাবে, যে কোনো সাইডে, সেখানে মায়ের ভূমিকা আছে। এবং বিশেষ করে শিক্ষক, আমরা প্রত্যেকেই একজন শিক্ষক শিক্ষিকা, দুজন শিক্ষক শিক্ষিকাকে মনে সবসময় বেঁধে রেখেছি। তাদের অনুকরণে, তাদের আদর্শে, তাদের চিন্তা ভাবনায় আমরা যখনই বিপদে পড়ি মনে হয় যেন উনি যদি থাকতেন সব সমস্যার সমাধান হয়ে যেত, বা উনি এখানে থাকলে ওই সিচুয়েশনটাতে উনি কি ডিসিশন নিতেন, আমিও সেইভাবে ভাবতে পারি কি, এই চিন্তাটা তখন সহজাতভাবেই চলে আসে। তাহলে ভালোবাসা, এই যে বন্ড অফ লাভ, একদমই তাই, অ্যাটাচমেন্ট, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে একজন কাউন্সিলরের ক্ষেত্রেও তাই, শিক্ষকের ক্ষেত্রেও তাই। তাহলে শিক্ষক একজন কাউন্সিলরও বটে। যখন একজন শিক্ষক সমস্ত গাইড করছে, তেমন সে তো কাউন্সিলিংও করছে। কাউন্সিলিং এর বিষয়টা আসে কি করতে? আমি যদি সাধারণভাবে ধরি, একজন শিক্ষক সেনসিটিভ, আমি প্রথমে শুরু করেছিলাম, এবং মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, যখন আমরা সাইকোলজিস্টে প্রবেশ করছি, সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি, আমার মনে হয়েছিল যে আমি যা করছি সেটা ফর্মাল ওয়েতে, কিছু সিস্টেমেটিক ওয়েতে করা দরকার। এই জন্যই আমার ওই সাবজেক্টের প্রতি আবার আকর্ষণ জেগে উঠলো পরবর্তী অধ্যায়ে। যে আমি এতদিন কাজ করে এসেছি, কাউন্সিলর হিসেবেও কাজ করেছি, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যখন আমি কাজ করেছি,
এমন এমন অ্যাডোলেসেন্স পিরিয়ডে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে সমস্যাগুলো থাকে, আবার অতি বাচ্চা তাদের মধ্যে যে সমস্যা থাকে, এই সমস্যাগুলো কেন হচ্ছে, কি করে এই সমস্যাগুলো নিষ্পত্তি করা যায়, এটা পুনঃ পুনঃ আমি অ্যানালিসিস করতাম, রুট কজ গুলো খুঁজে বার করা। এবং পরবর্তী অধ্যায়ে এটাই সিদ্ধান্ত হয়েছে, সারা পৃথিবীর সিদ্ধান্ত, যে ফিমেল এডুকেশন ইজ ভেরি নিডেড এবং ভেরি কম্পালসারি। যদি কোনো মা শিক্ষিতা হয়, তার বাচ্চা শিক্ষিত না হয়ে থাকতে পারে না। কাজে ঠিক একইভাবে একজন শিক্ষক যদি সমস্ত যতগুলো গুণ বিষয়গুলো আছে বললাম, একদিক থেকে তিনি মানে মেন্টর, একদিক থেকে তিনি সুপারভাইজার, একদিক থেকে তিনি ইনস্ট্রাক্টর, একদিকে তিনি ওই লিডার, একদিকে তিনি কাউন্সিলর, একদিক থেকে তিনি সাইকোলজিস্ট, একদিক থেকে তিনি অবশ্যই সার্বিকভাবে তার গার্জেন। তাই এই যে কম্বিনেশন একজন শিক্ষক, এই শিক্ষকের কাছে তো বলতে পারা যায় সঠিক শিক্ষকতার গুণাবলী যদি একজনের মধ্যে আরোপিত হয় বা তিনি যদি গ্রহণ করতে পারেন, শিক্ষক হওয়ার পরে সেগুলোকে নিজে নিজে আরোপ করতে হয়, কাল্টিভেট করতে হয়। যদি পারেন, তাহলে একটি ছাত্রকে যদি ধরি আমি, যে একবারে কাঁচা লোহা, তার সংস্পর্শে ওই চুম্বকত্বের আকর্ষণে সে অবশ্যই নতুন ভাবে গতিতে হবে, ভালোবাসার বন্ধনে গতিতে হবে। আর ওই ভালোবাসায় তাকে যে স্থানে উপনীত করবে, সেটা আগামী দিনে সমাজকে প্রতিষ্ঠা করতে এবং সমাজের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে শিক্ষকরাই পারে। ওই জন্যই তো টিচার্স আর দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি। টিচারের দায়িত্ব অনেক বেশি, তার অ্যাকাউন্টেবিলিটি, তার রেসপন্সিবিলিটি সবই কিন্তু নির্ভর করছে অ্যাফেকশন, এবং নির্ভর করছে লাভ, এবং নির্ভর করছে কি শাসন। শাসন মানে মারধর করা নয়, শাসনের সঙ্গে সোহাগ। কোথায় আমি নমনীয় হব, কোথায় আমি একটু দৃঢ় হব, কোন কাজটা ওকে দিয়ে করিয়ে নেওয়া যাবে, কতটা চাপ দেওয়া যাবে, কি বললে ও কাজটা করে, ওর মধ্যে কি রিওয়ার্ড দিলে আমি কাজটা রিটার্ন করতে পারবো, এগুলো শিক্ষককে বুঝতে হবে। ওই জন্য শিক্ষক একজন সেন্সিটিভ পার্সন। আসলে আমার সাথে আশা করি দর্শক বন্ধুরাও একমত হবেন, কারণ শুধুমাত্র স্যারের বলা কথাগুলোর ধরন সেটার জন্য নয়, কারণ কথাগুলো খুব গভীর। ঠিক যেরকম উনি বললেন না, হিমশৈলর মতো। আসলে আমার মনে হয় এখনকার দিনে আমি কাউকে ছোট না করে বা কাউকে আঘাত না দিয়েই যদি বলি, এখনকার দিনে আমাদের এডুকেশন প্যাটার্নটা মনে হয় খুব 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 অন্যরকম হয়ে গেছে। আমি খুব বেশি যদিও দূরের থেকে বিলং করি না, বা অনেক বছর আগে পাশ করে বেরিয়েছি এমনটাও নয়, কিন্তু আমার মনে হয় এখনকার জেনারেশনে যারা আমাদের জেনারেশনের শিক্ষক বা শিক্ষিকা রূপে যাচ্ছেন স্কুলে পড়াতে, তাদের মধ্যে আমার মনে হয় সহিষ্ণুতার কথা মানে কিছুটা অভাব আছে। মানে আমরা যেই স্নেহটা আপনাদের কাছ থেকে পেয়েছি, হয়তো আমরা না আমাদের পরবর্তী প্রজন্মকে অতটা স্নেহ মানে আমরা দেখাতে পারি না, বা আমাদের মধ্যে নেই কেন সেটাও আমি সত্যি জানি না। তো এই যে এডুকেশনের প্যাটার্নটা দিনের দিন টেকনোলজির কারণেই হোক বা জীবনযাত্রার জন্যই হোক, মানে কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, এইটার তো পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই আছে। তো আমি জানি না, কিন্তু আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে এখনকার দিনে প্যাটার্নটা যে চেঞ্জ হচ্ছে এডুকেশন সিস্টেমটা, এটা কি আদৌ এখনকার দিনে যুব সমাজের জন্য কল্যাণকর? সবসময় প্রতিটি সিস্টেম মানে সোসাইটি কেন, পৃথিবীর যে কোনো জিনিসই চেঞ্জেবল। চেঞ্জটা কিন্তু একটা ধর্ম বলতে পারা যায়, পরিবর্তন হবে। আমি যদি এই টেবিলটাতে আমি আর কিছু কাজ করলাম না, এই টেবিলটা যে অবস্থায় আছে সেটা পরিবর্তন হয়ে যাবে, ধুলো ময়লা পড়ে ইত্যাদি করে। এই চেঞ্জটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। চেঞ্জ অ্যাকসেপ্ট করার বিষয় নয়। একটা সময় ছিল, যে সময় কিন্তু আমরা যে এলাকায় বাস করতাম সেই এলাকাটাই মুখ্যত আমাদের কাছে প্রভাবিত একটা মুখ্য এরিয়া, এবং আমরা বলতে পারি আমরা কোথাকার সিটিজেন, আমরা সহজে বলতাম ভারতের নাগরিক, আমরা সিটিজেন। আমি যে এলাকায় বাস করি আমি ওই এলাকার বসতি স্থাপন করছি। আমরা যখনই কোনো একটা ক্ষেত্রে টলারেন্সের কথা একটু আগে বলছিলে, যে টলারেন্স একটা অত্যন্ত গুণ, এই টলারেন্সটা আমরা হারিয়ে ফেলছি। তার মূল কারণটা কি? এর মূল কারণ আমাদের সামাজিক যে একটা অবক্ষয়, সেটাও যেমন সত্য, আর আরেকটা বিষয় আমাদের মোবাইল ফোন, আমাদের লাইফস্টাইল, এগুলো একটা বিষয়। একটা সময় ছিল যখন কিন্তু এই মোবাইল ফোনটা ছিল না। মোবাইল ফোনের অনেক গুরুত্ব রয়েছে যদি আমরা সঠিকভাবে ইউজ করি। এটা ঠিক অ্যাটম বোমের মতন। আমাদের অনেক সময় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্যারাগ্রাফ এসে লিখতে দেওয়া হতো যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বলা হতো। তখন যে যার ভাষাতে লিখতো, কনসেপচুয়াল চিন্তা ভাবনা করে বিজ্ঞান
সম্বন্ধে তার যে আশীর্বাদের দিকগুলো লিখে বলতো বিজ্ঞান তো ধ্বংসও করে, হিরোশিমা atom নাগাসাকির করেছে, প্রসঙ্গটাও চলে আসতো চলে তখন। আসতো, হ্যাঁ হ্যাঁ, এবং একদম, অ্যাটম বম একদম। দিয়ে ধ্বংস করা হয়, হ্যাঁ, হ্যাঁ, বলা হ্যাঁ। হতো পরমাণু বম ইউজ করে এইভাবে হ্যাঁ, ধ্বংস হ্যাঁ, করছে। উড়াল নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে। হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটাই তো ডেভেলপমেন্টে কাজ লাগানো যায়। একদম। আমরা যদি বলি যে একজনকে শুধু যে কোনো একটা জিনিস, সে মানুষ হোক, যারা আধ্যাত্মিক দিকে বিচার বিশ্লেষণ করে, তাই ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, আবার কোনো একটা বস্তু হোক, যে জিনিসের মধ্যে ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে, দৃষ্টিভঙ্গি নয়, ধ্বংসাত্মক কোনো পাওয়ার রয়েছে, সেখানে ক্রিয়েশনের পাওয়ার রয়েছে। আমরা দেখছি যখন বলি যে কালবৈশাখী আমাদের ধ্বংস করে দিল, আবার পরবর্তী সময় বলছি তিন অঙ্কুরে সঞ্চারী রস। সেই কালবৈশাখী কিন্তু আবার গ্রীষ্মের দাবদাহ, যখন মানুষ কষ্ট পাচ্ছে, আবার সেখানে এতে তিনোর সঙ্গে সঙ্গে ওই তিনোর মূলেতে জল এনে দিল, ওই জল কিন্তু নতুন করে সবুজ পৃথিবী তৈরি করলো। ঠিক একইভাবে আমাদের টলারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা টলারেন্স নেই, সেটা একটা সাইকোলজির দিক থেকেও কিন্তু একটা ডিসঅর্ডার। একটা সময় ছিল যে সময় ফ্যামিলিগুলো নিউক্লিয়াস ফ্যামিলি ছিল না, তখন জয়েন্ট ফ্যামিলিতে বাস করত। জয়েন্ট ফ্যামিলিতে বাস করার কারণে তারা শুধু মা বাবা ছাড়াও, মা বাবা দাদু ঠাকুমা, বাকি সম্পর্কগুলোকেও অনেক সম্পর্ক, পেত। সেখানে কিন্তু অনেক টলারেন্স তাকে সহ্য করেই, তাকে টলারেন্সটাকে এনেই অনেক কিছুকে মানে ওই কোলাবোরেশন, কোঅপারেশন, টলারেন্স, ডিসিপ্লিন, এগুলো সব ওর মধ্যে শেখা হয়ে যেত, বইয়ের পাতা থেকে না এগুলো না হয় না, না। হ্যাঁ, সহজাতভাবেই শিখে ফেলতো। হ্যাঁ, একদম। তার ফলটাকে সবাই ভালোবাসতো। শুধুমাত্র বাবা মা বলছে তা নয়, বাবা মা হয়তো কোনো কারণে রাগ করলো, অনেক এক্সপেকটেশন বাচ্চার প্রতি আসে, তখন দাদু ঠাকুমা যে কি করছি সেটা প্রোটেকশন, এখন সে প্রোটেকশন পাবে না। না। যে ভালোবাসার যে একটা টাচ অফ লাভ, এই টাচ অফ লাভ থেকে মানুষের সে কোনো আচরণ পরিবর্তন হয়ে যায় স্বাভাবিকভাবে ওই রিলেশনশিপ। তার ফলেতে যখন একজন বাবা মা দেখতে দুজনেই বাইরে কাজ করতে চলে যাচ্ছে, মানে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাতে আর্থিক উন্নতির জন্য বাবা মা দুজনকে হয়তো ছুটে বেড়াতে হচ্ছে, কেন? প্রফেশনাল লাইফটাকে এবং আমাদের ফ্যামিলিটাকে গড়ে তোলার জন্য, এবারে অর্থনীতি থেকে সম্বল করার জন্য, বলিষ্ঠ করার জন্য। সেই সুবাদে বাচ্চাদের যে টাইমটা দেওয়া দরকার, সেই টাইমটা তারা পাচ্ছে না। আর টাইম না পাওয়ার ফল কি হচ্ছে? তারা ভাবে এইটাই বোধহয় জীবন, তার সামনে আর কেউ নেই, ভালোবাসার নেই। স্বাভাবিক সে সোসাইটি থেকে সরে আসছে। সোশ্যাল যে সেপারেশন, এটা অনেক ঘটে যাচ্ছে। তাহলে সোসাইটি একসঙ্গে বাবা মা ছাড়াও যে সব আত্মীয় স্বজন ছিল, সেই পরিবার থেকে যখন বিচ্ছিন্ন হলো, সেটাও সোসাইটি থেকে বিচ্ছিন্ন হলো, তার বন্ধু বান্ধব থেকেও সে বিচ্ছিন্ন হলো। এখন বর্তমানে এডুকেশন সিস্টেমটা কিরম হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে যেমন সার্কাস হতো আগে, এখন তো সার্কাসটা উঠে গেছে। তার সার্কাসে বাঘ খেলা দেখাবে, তাহলে বাঘ কোথায় আছে? খাঁচায় বন্দি করা আছে। খাঁচা সহ চাকা দিয়ে, যেখানে সার্কাসের জায়গা, একটা ডোর করে দেওয়া হলো, সেখানে বাঘকে প্রবেশ করে দেওয়া হলো, খাঁচা রেডি রইলো, বাঘ খেলা দেখালো, আবার পরবর্তী সময় খাঁচা খুলে দেওয়া হলো, আবার যেখানে ছিল সেখানে। একটি বাচ্চা সকালটি হলো, রিক্সা চলে এলো বা ভ্যান চলে এলো, সেখান থেকে বাড়ি থেকে ওই ভ্যানে দিয়ে দেওয়া হলো, সে সোজা চলে গেলো স্কুলে গিয়ে যা পঠন পাঠন, মানে বই পড়ার বিষয় হলো, সম্পর্ক যেটুকু ওই ততটুকুই, তারপরে আবার যে শেষ হলো ওই ভ্যান গাড়িতে এসে আবার বাড়িতে পৌঁছে গেল। খেলা ওই যে সার্কাস বলছিলাম, ওর সঙ্গে তেমন তফাৎ নেই। এই যে মানসিক পরিবর্তন, একটা গ্লোবালাইজেশন 2 নম্বর কারণ। আগে বলছিলাম যে শুধু আমরা বলতাম ভারতের আমি একজন নাগরিক, এখন কিন্তু ভারতের নাগরিক শুধু নয়, বিশ্ব এমন একটা পর্যায়ে, আমাদের মোবাইল, আমাদের ইন্টারনেট সিস্টেম এমন হয়ে গেছে, আমি হাতের মুঠোয়, কাজেই আমার সোসাইটি কিন্তু শুধুমাত্র এগুলো নয়। আমি কথা বলছি না, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি মোবাইলের মাধ্যমে, ইলেকট্রনিক্স মোডের মাধ্যমে আমি সারা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছি। এই যে সারা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছি, আমি কি দেখতে পাচ্ছি? আমি টিভি দেখছি, সেখানে দেখছি ব্লাড সেট, সেখানে দেখছি এমন কিছু যেগুলো নেগেটিভ অ্যাটিটিউড গ্রহণ করবে। সেইগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রথমেই আমরা যেটা করি, যেটা মানুষ প্রথমেই গ্রহণ করে, যেটা চিপ অথচ ভালো লাগছে, সেটা প্রত্যেক ছাত্রছাত্রীকে, বাচ্চাকে আকর্ষণ করে। এই আকর্ষণের জন্য যখনই তারা যেটা হওয়া উচিত, যেটা বাবা মা হয়তো চাইছে, সোসাইটি চাইছে, যখন করতে না পারছে, তার টলারেন্স নষ্ট হচ্ছে, তার ভালোবাসার সম্পর্ক নষ্ট হচ্ছে, সে যেভাবে গড়ে উঠছে, সেই এখন আর তখনের তফাৎটা এই কারণেই হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের যেটা করা উচিত, এটা বুঝতে হবে যে আমরা বাস করছি একটা, আমি এখন শুধুমাত্র ভারতের নাগরিক নয়, গ্লোবাল সিটিজেন যেহেতু,
আমাদের হাতে যেহেতু মুঠোফোন এসেছে, মোরাল বা ভ্যালু এডুকেশন বাবা মার কাছ থেকে পাওয়া দরকার, এবং আমার যে গার্জেনশিপের অর্থাৎ পেরেন্টাল স্টাইলকে বদল করতে হবে। পেরেন্টাল স্টাইল বলতে এখন বাবা মার যদি একটু চেঞ্জ হয়ে মানে কোন রকম ত্রুটি হয়ে যায় তাহলে বাচ্চাটি গন্ডগোল হতে পারে। আগে একটা সিস্টেম ছিল, অনেকে ছিল সেটাকে গার্ড দিয়ে দিত, ফ্যামিলি মেম্বার অনেক ছিল, কিরকম ব্যাপার, অথরিটেটিভ পেরেন্ট হতে হবে। সেটা আবার কি ব্যাপার? অথরিটেটিভ পেরেন্ট বলতে সেই পেরেন্ট যে পেরেন্ট আমি একটা নির্দিষ্ট কর্মসূচি ঠিক করে দেবো, অ্যাকশন ঠিক করে দেবো, যে আমার এটা হচ্ছে তোমার টাস্ক, তুমি এই টাস্কটা করো। আমার চোখ এবং কান সবসময় খোলা রাখতে হবে গার্জেন হিসাবে, খোলা রেখে আমাকে খেয়াল করতে হবে আমি তাদের জন্য যে নির্দিষ্ট কর্মসূচি ঠিক করে দিচ্ছি সেই কর্মসূচিটা তারা করলো, করার পরে তো বলছে বাবা আমি খেলতে যাবো বা আমি অমুকটা করতে যাবো, তার যে প্রিয় জিনিস যেটা, সে খেলা হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি একটা সিনেমা দেখতে চাইছি, যে ঠিক আছে তুমি এই কাজটা করে দাও, এই কাজটা করতে কত সময় লাগবে, 1 ঘন্টা, এটা করে তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই, বা তুমি খেলতে চলে যাও। তাহলে একদিক থেকে কি করলাম, টাস্ক ওরিয়েন্টেড হওয়ার জন্য আমার টাস্কটা হয়ে গেল, আমি খোলামেলা সবকিছুর জন্য রেসপন্সিবল হলাম গার্জেন, আমি অ্যাকাউন্টেবল হলাম, আবার সোসাইটির সঙ্গে মিশতে সুযোগ করে দিলাম, তো সোশ্যাল হয়ে উঠলো। তাহলে এইভাবে যদি আমি চলতে থাকি গার্জেন হিসাবে, আবার কখন কি প্রয়োজন, কোন নিডটা কখন, সেটা আমাকে বুঝতে হবে। বাচ্চা চাইছে, আমি সঙ্গে সঙ্গে চাওয়ার আগে এনে দিচ্ছি সবকিছু, তার ফলে কি হবে, তার নিড কমে যাবে। একদমই তাই। যখন আমার নিড পূরণ হয়ে যাবে তখন আমি কি করবো, নিডটা যদি পূরণ না হয় আমি আরো চাইবো, মানুষের চাহিদা এইভাবেই বাড়ে, তার ফলে কি হবে, তাদের টলারেন্স হারিয়ে যাবে, তাদের মধ্যে ক্রোধ বাড়বে, তাদের মধ্যে ডিসওবিডিয়েন্সি বাড়বে, তাদের মধ্যে সোশ্যাল সেপারেশন বাড়বে, তাদের মধ্যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে হচ্ছে বাবা মাকে দেখে বা সমাজে দেখে তারা সেটা আচরণ করতে যাবে, অ্যাডজাস্ট করার ব্যাপারটাই তারা থাকবে না, কোনোভাবেই শিখবে না। শুধু তাই নয়, যখন দেখছে আমাকে আমার বাবা একটু ত্রুটির জন্য এত বকাঝকা করেছে, আমি তো কিছু করতে পারছি না, বলতে পারছি না, আমি তো বাচ্চা, কিন্তু আমি যখন করবার সুযোগ পাবো, এটা আমি স্কুলে যাব, স্কুলে যেয়ে দেবো আমার থেকে যারা ছোট আছে নিচু ক্লাসে পড়ছে তাদের থেকে পেটাবো, আমি বুলিং করব, ওই শিক্ষাটাই ওখানে ইমপ্লিমেন্টেড হবে। যখন আমরা এরকম ধরনের ছাত্রছাত্রী দেখেছি বুলিং করছে, অন্য ছাত্রছাত্রীকে অত্যাচার বিভিন্ন ভাবে করছে, আচরণ খারাপ করছে, তখন আমাদের মা বাবা অর্থাৎ পেরেন্টকে কাউন্সিলিং করতে হবে ছাত্রছাত্রীর কাউন্সিলিং সঙ্গে, যদি করতে পারি তখন সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। কারণ সমাজে এই বাচ্চাগুলো কিন্তু যখন একটি হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ একজন পুরুষ এবং স্ত্রীলোক যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়, আমি ওই বৈবাহিক সূত্রটাকে বলি ওটা একটা এগ্রিমেন্ট, ওই এগ্রিমেন্ট করে একটা লাইসেন্স দেওয়া হচ্ছে যে ওই পুরুষটি এবং স্ত্রীলোকটি একসঙ্গে থাকবে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে, ওর মধ্যে যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফে যা যা করণীয় সেগুলো সে করবার সুযোগ করে দেওয়া হলো সমাজের পক্ষ থেকে। আর এর জন্য ট্যাক্স লাগবে, আমি যদি কাউকে বন্ড দিই, আমি যদি কাউকে কোনো একটা স্বীকৃতি দিই, তার জন্য তো ট্যাক্স লাগে, সার্বিকভাবে বিজনেস সেন্টারগুলোতে ট্যাক্সও লাগবে। এই ট্যাক্সটা কি, আমাদের ওই হাজব্যান্ড ওয়াইফ যে বাচ্চাটি তৈরি করবে তাকে মানুষ করে দেওয়া, তাকে সুন্দরভাবে তৈরি করে সমাজে একজন মেম্বার করে দেওয়ার দায়িত্ব তার। অতএব মনে রাখতে হবে একটি শিশু কিন্তু একটি বাবা মার নয়, সে সমাজের একটি মানে অবশ্যই গুরুত্বপূর্ণ সদস্য। ওই সদস্যকে তৈরির দায়িত্ব মা বাবার এবং আমাদের সবার, কেবল সমাজ ব্যবস্থার মধ্যে মা বাবার নয়। এটা মনে রাখতে পারলেই আমরা দায়িত্ব পালন করতে পারবো শিক্ষক হিসাবে, পালন করতে পারবো বাবা মা হিসাবে, পালন করতে পারবো অন্যান্য যা আনুষঙ্গিক আশেপাশে যারা আছে। এটাই স্যার, আমার দুটো প্রশ্ন আছে আরো। এটা আমার ব্যক্তিগত আগ্রহ, যেহেতু আপনাকে আমরা দেখছি এত বছর ধরে, শিক্ষক পরিমল ভট্টাচার্য বা আমি যদি কাউন্সিলর পরিমল ভট্টাচার্য বা সাইকোলজিস্ট যাই বলি না কেন, আমার এটা খুব জানার ইচ্ছা অ্যাজ ওয়েল। আমার মনে হয় আমাদের স্ক্রিনের ওপারে যে দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরও খুব আগ্রহ রয়েছে যে আপনার পড়াশোনার বিষয়গুলো ঠিক কি কি। কারণ আপনি অর্থনীতির কথাও বলছেন, আপনি যখন আমাদের ছাত্র বা শিক্ষকের মন বুঝে চলার প্রসঙ্গটা টানছেন, তখন বুঝছি যে আপনি একজন সাকসেসফুল কাউন্সিলরও বটে, কেরিয়ার কাউন্সিলরও বটে, একজন প্রাক্তন হেডমাস্টার। না জানি কতগুলো স্কুল আপনার মানে সান্নিধ্য পেয়েছে, কত বাচ্চারা আপনার হাত দিয়ে মানুষ হয়েছে। আপনার এডুকেশনটা সম্পর্কে যদি একটু জানান আমাদের দর্শক বন্ধুদেরকে। এডুকেশন কোয়ালিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ নয়, কাজটা আমি যদিও জানি, কিন্তু তাও মানে আমার খুব ইচ্ছা, কারণ আমার কাছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা ছোট্ট কার্ড রয়েছে, কার্ডের মধ্যে কোয়ালিফিকেশন গুলো দেখেও মনে হয় যে আমরা ধন্য যে আমরা এরকম মানুষদের সান্নিধ্য পেয়েছি। তো আমার খুব ইচ্ছা যে মানুষজন জানুক। আমি বললাম যে আমার মুখ্য কাজ হচ্ছে শুধুমাত্র শিক্ষককে শিক্ষক হতে হবে। আমি নিজেকে একজন শিক্ষক মানে কিন্তু একজন সমাজসেবী শুধু নয়, মানে সমাজের মূল দায়িত্বকারী একজন মানুষ হিসাবে, প্রকৃত মানুষ হিসাবে তৈরি করতে হবে নিজেকে। সমাজের প্রয়োজনে, স্কুলের প্রয়োজনই বলতে পারা যায়
আমার এই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলোকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে করে আমি সমাজকে আরও বেশি কাজ দিতে পারি, যাতে করে আমি ছাত্রছাত্রী আরও বেশি কাজ দিতে পারি, যাতে করে এই স্কুলেতে যে সাবজেক্টগুলো যদি আমি আমার থাকে ওই সাবজেক্টগুলোকে দেখিয়ে যেন আমি ওই সাবজেক্টটা ওই স্কুলেতে ইমপ্লিমেন্ট করতে পারি, ইত্যাদি অনেক কারণ আছে। যেমন আমি প্রথমেই অনার্স এমএ যেটা অনার্স করেছিলাম সেটা ইংরাজিতে, তাহলে অনার্সের পরেতেই আমি এমএ করলাম ইংরাজি। এটার উপর ভিত্তি করে আমার শিক্ষকতার জীবন শুরু, কারণ ইংরাজি শিক্ষক হিসাবে। তারপরে আমি একবার ভাবলাম যে আচ্ছা আমি তো ইংরাজিতে এমএ করলাম, এবার যদি আমি কোথাও কোনো জায়গাতেই সহ শিক্ষক হতে হতে প্রধান শিক্ষক হই, সেখানে গিয়ে যদি দেখি পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক নেই, তাহলে তো আমাকে পলিটিক্যাল সায়েন্সের জন্য আমি পারমিশনটা আর পাবো না, ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে পলিটিক্যাল সায়েন্স নামক একটা সাবজেক্ট থেকে। আচ্ছা ওইটা সেখানে তো ইংরাজি শিক্ষক একজন থাকবেই, কেউ না কেউ, একটা কমন সাবজেক্ট। আমি যদি পলিটিক্যাল সায়েন্সটা করিনি কেমন হয়? ঠিক আছে, করে ফেললাম। আমি ঘটনা তাই হলো, যে স্কুলে প্রধান শিক্ষক হলাম সেখানে পলিটিক্যাল সায়েন্সের লোক নেই। স্বাভাবিক, একটা মাধ্যমিক স্কুলে পলিটিক্যাল সায়েন্সের লোক থাকবে না, এটাই স্বাভাবিক। ওটা হয়ে গেল। এরপরে ভাবলাম আচ্ছা এটা তো হলো, আমি যদি এডুকেশন কোয়ালিফিকেশনটা করি এমএ, তাহলে তো এডুকেশন সম্বন্ধে আরো অনেক বেশি জানা যাবে। এডুকেশন মানে তো শুধু ইংরাজি নয়, এডুকেশন মানে ভূগোল নয়, এডুকেশন মানে সব সাবজেক্ট। অতএব ওই সম্বন্ধে প্রবেশ করতে পারবো, যে কোনো বিষয় নিয়ে আমি গবেষণা করতে পারবো। করে আমি আবার এডুকেশন এমএটা করে ফেললাম। তারপরে খেয়াল হলো আচ্ছা এই তো সাইকোলজির কাউন্সিলিংগুলো আমি না জেনে করছি, এটা অথরাইজড ভাবে কিছু করা যায় না। এই করে করে আমার সাইকোলজি এমএটাও করে ফেললাম, ক্লিনিক্যাল সাইকোলজি তার স্পেশাল সাবজেক্ট হলো। আমার মনে হলো আচ্ছা এগুলো তো হয়েছে, এই এমফিল টেমফিলের একটা সুযোগ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে যেন বিজ্ঞাপন দিয়েছে, বাস আমি একটা এমফিল করে ফেললাম ওখান থেকে। করার পরে যখন আমি পরবর্তী অধ্যায়ে যাদবপুরে হেডমাস্টার মশাই হিসাবে এলাম, আবার তখন একটা স্বাদ ছিলই যে এই সাবজেক্টগুলোকে কেন্দ্র করে কোনো একটা সাবজেক্টই, আমার তো এতগুলো সাবজেক্ট রয়েছে, যদি একটা পিএইচডি করি কেমন হয়। এমফিল ছিল যেহেতু, এমফিল থাকলে পিএইচডি ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায়। স্বাভাবিকভাবেই আমি অ্যাপ্লিকেশন করলাম, ওখান থেকে বলা হলো চান্স পেলাম। চান্স পাওয়ার বলা হলো যে এমফিল যেহেতু আছে আর আপনাকে কোর্স ওয়ার্ক করতে হবে না। না না, আমি এখন এই ছাত্রছাত্রীদের সঙ্গে আমাকে দেখতে হবে ওরা কতটা এগোলো, আমি কতটা এগোলাম, তবে তো আমি বুঝবো যে আমি পারছি বা পারবো কিনা। এইটা করতে গিয়ে আমি কোর্স ওয়ার্ক করলাম 6 মাসের কোর্স ওয়ার্কে, এবং দেখলাম যে আমরা দুজন ফার্স্ট হলাম, এই 100-র মধ্যে 82% পেয়ে গেলাম। কোর্স ওয়ার্ক শেষ হলো, আস্তে আস্তে পিএইচডি শেষ হলো। তারপরে ভাবলাম যে আচ্ছা কেরিয়ার কাউন্সিলর হিসাবে এই কাজ করতে করতে করা যায় না কিছু। এবার ইন্টারন্যাশনাল একটা সংস্থা আমি দেখতে পেলাম, সেখানে এ এবং বি এই দুটো সার্টিফিকেট আমি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তারপরে তো সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন মানে সিপিএসআই এর আমি এক মেম্বার হয়েছি। তারপরে এপিএ যেটা আমেরিকান এপি হচ্ছে ওই সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ও সদস্য হয়েছি, বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সদস্য পদে তো এখনো রয়েছি। মূল উদ্দেশ্য সমাজের সঙ্গে যুক্ত থাকা, সেখান থেকে নিজস্ব কিছু জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজকে সংস্করণ এবং ছাত্রছাত্রীদের উপকার করা। আমি যদি কোথাও এই গত 3 দিন ধরে আমি যে অনেক স্কুলের, বেশ কয়েকটি স্কুলের বিভিন্ন প্রাইমারি এবং সেকেন্ডারি টিচাররা যুক্ত হয়েছিলেন, ওরা বারে বারে মাঝে মাঝে চাইছিলেন যে স্যার 2-4 দিন এসে একটু ট্রেনিং দিন না, দিলাম। আমি সেখান থেকে তো কোনো পয়সা নিয়ে আসিনি, ওরা কত পয়সা দিতে চেয়েছে, স্যার এর জন্য অনেক পয়সা খরচ হয়। আমি এর জন্য নয়, সোসাইটি হ্যাজ গিভেন মি এনাফ, ইট ইজ দি টাইম টু রিটার্ন সামথিং টু দি সোসাইটি, দিস ইজ মাই মটো। তাহলে আমরা আজকে একটা জিনিস তো স্যারের কথা থেকে স্পষ্ট যে যেই মানুষ মনের অলংকারে অলংকৃত হন তার বাহ্যিক আভূষণের প্রয়োজন হয় না। এই এপিসোডটার পরে আমি আর খুব বেশি কিছু বলতে চাই না, তার সত্ত্বেও আমি অ্যাওয়ার্ড গুলো বলি। শিক্ষারত্ন অ্যাওয়ার্ড, গ্লোরি অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড, ভারত শিক্ষারত্ন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, সেবা শিক্ষা ভারতী অ্যাওয়ার্ড, ডক্টর অফ লেটার্স, প্রিন্সিপাল পার এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এতগুলো অ্যাওয়ার্ড যার ঝুলিতে, তার সাক্ষাৎকার নেওয়ার পরে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো কনক্লুশনের প্রয়োজন আছে। জানাবেন অবশ্যই আজকের পর্বটা আমাদের কেমন লাগলো। টাইম লাইনে তারকার গল্প আজকে আমাদের সেটে উইথ ডক্টর পরিমল ভট্টাচার্য এই পর্যন্তই। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।